স্বাগত। এখন দুপুরে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি তানজিলা খান্নি। আমরা যেটা আমানত করছি সেটার জন্য আমরা ভালোভাবে পেতে পারি, কিন্তু এখন পর্যায়ক্রমে যা দেখছি আমাদের এইটাও হয়তো বা চলে যাবে। টপ ম্যানেজমেন্ট থেকে প্রেশার ক্রিয়েট করে ডেস্ক অফিসিয়ালদের বাধ্য করা হতো। বাধ্য হয়ে আমি তখন স্বাক্ষর করলাম। এস আলম নিজে আসছে, কয় ভাইজান আপনি ব্যাংকটা খুব ভালো চালাইছেন। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে নেয়, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উনি একটা ব্যবস্থা নিবে বলছে, উইথিন 6 to 9 মান্থের মধ্যে। এস আলম গ্রুপের সীমাহীন লুটপাট ও দুর্নীতিতে নিমজ্জিত ইসলামী ধারার 6টি ব্যাংক 2 দফায় কেন্দ্রীয় ব্যাংক থেকে 50,000 কোটি টাকার বেশি নিয়েও কাটাতে পারেনি তারল্য সংকট ও গ্রাহকের অনিশ্চয়তা। সংকট সমাধানে তাই স্বাধীন তদন্তের তাগিদ। এদিকে ব্যাংক খাতের সংস্কারে গভর্নরের সাথে ব্যবসায়ী নেতৃত্বের বৈঠক। যারা অর্থ নিয়ে ফেরত দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এখন দুপুরে এ নিয়ে থাকছে বিস্তারিত। এটা তো একেবারে নিজেদের মধ্যে নির্বাচন সাজাই গোছায়, ডামি নির্বাচন। প্রথমে ওনারা একরকম পার্সেন্টেজ বললেন, ঘন্টাখানিক পরে আবার আর এক রকম পার্সেন্টেজ বলে। যারা আপনার এইভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তারা কিন্তু নির্বাচনকে টুল হিসেবে ব্যবহার করে, অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই পরপর তিনটা নির্বাচন হতে বাংলাদেশের যে নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, যে বিশ্বাসযোগ্যতা, সেটা একদম নষ্ট হয়ে গেছে। ভোটারদের কোনো মুখ্য ভূমিকা নেই, বরং আমার প্রশাসকের উপরে নির্ভর করতে হবে। ঠিক ওই জায়গাটি থেকেই কিন্তু আমাদের স্বৈর শাসনের বা ফেসিজমের উৎপত্তিটি ঘটে। দাফনকৃত নির্বাচন কমিশনটির জন্য যারা দায়ী তাদের জন্য আমি মনে করি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। 2014 থেকে 2024 তিনটি সংসদ নির্বাচনে দেশের গণতন্ত্রের জন্য খারাপ নজির স্থাপন করেছে আওয়ামী লীগ, বলছেন বিশ্লেষকরা। দ্রুত আইনের আওতায় আনার দাবি এর সঙ্গে জড়িতদের। এ নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন, তবে শুরুতেই জানাবো সীমাহীন দুর্নীতিতে বিপর্যস্ত 6 ব্যাংকের খবর। নামে বেনামে ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুট পাচারে বারবার তারল্য সংকটে পড়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ধারার 6টি ব্যাংক। সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার বারবার বিশেষ সুবিধা দিলেও তাতেও কোনো ব্যাংকগুলো খরা কাটেনি। তা নিয়ে কখনো হয়নি অনুসন্ধানও। ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন সঠিক পরিচালনা পরিষদ গঠনের পাশাপাশি স্বাধীন তদন্তের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে নিতে হবে সমাধানের উদ্যোগ। সেলিয়া সুলতানার প্রতিবেদন। ইসলামী ব্যাংকগুলোর আর্থিক জরুরি সংকট কাটাতে ও প্রতিদিনের নগদ লেনদেন টিকিয়ে রাখতেই যখন হিমশিম খাচ্ছিল, তখন বছর শেষ হওয়ার ঠিক 2 দিন আগেই 22,000 কোটি টাকা এলওআরে ধার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এই অর্থের 90% নিয়েছিল এস আলম নিয়ন্ত্রণাধীন 6টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ রিজার্ভ রেশিও বা আপৎকালীন সময়ের জন্য অর্থ রাখতেও বছর ধরে বিষম খাচ্ছিল এসব ব্যাংক। এমন জরুরি অবস্থা কাটাতে গভর্নরের একক ক্ষমতায় এই অর্থ দেয়া হয়, যা দিয়ে 2023 সালের আর্থিক প্রতিবেদনে দেখানো হয় লাভে আছে প্রতিষ্ঠানগুলো। ছাপানো টাকায় ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও, লাভ, সঞ্চয়, মূলধন তারল্য দেখিয়ে এসব ব্যাংক থেকে দেয়া হয় ক্যাশ ডিভিডেন্ডও, যেখানে কোনো কোনো সূচক 2022 সালকেও ছাড়িয়ে যায়। আমরা ব্যাংকের কাছে এমন কিছু আশা করি যে আমাদের শেষ বয়সে যে আমরা যেটা আমানত করছি সেটার জন্য আমরা ভালোভাবে পেতে পারি, কিন্তু এখন পর্যায়ক্রমে যা দেখছি আমাদের এইটাও হয়তো বা চলে যাবে। অথচ অবস্থা ফেরেনি, বরং 2024 সালের জুনের শেষ দিন ইসলামী ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে আবারও 35,000 কোটি টাকা দেয়া হয় গভর্নরের একক ক্ষমতায়। তারল্য সংকটে আর দুর্নীতিতে ডুবে থাকা ব্যাংকগুলো এখন আমানতকারী আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য এক অনিশ্চয়তার নাম। অনিশ্চয়তার মধ্যেই আছে 2.5 কোটি গ্রাহক, একজন গ্রাহকের সাথে মিনিমাম 4 জন করে সদস্য জড়িত। তার মানে প্রায় 10 কোটি মানুষ এই ইসলামী ব্যাংকের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এস আলমের বেনামি কোম্পানিকে ঋণ দেয়া আর খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকটিতে নিজের লোক বসিয়েছেন প্রতিষ্ঠানের প্রধানদের যোগসাজশে। উচ্চ পর্যায়ে রাতাতে নেওয়া হয়নি কোনো অনুসন্ধানের উদ্যোগ। কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নয়, বরং চাপের মুখে মৌখিক নির্দেশে এসব অর্থ ছাড় দেয়া হতো বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। দেশে যেমন আয়নাঘর ছিল, ইসলামী ব্যাংকও ঠিক এরকম আয়নাঘর ছিল। এখানে মেপ্তা আকিজ গংদের দাপটে আমরা মুখ খুলে কিছু বলতে পারিনি। বড় বড় সিন্ডিকেট ফাইন্যান্স এবং কর্পোরেট যে লোনগুলো হয়, আদার্স ব্যাংকের লোন বলে, আমাদের ইনভেস্টমেন্ট বিনিয়োগ বলি, সেগুলো অ্যাকচুয়ালি হাইলি
টপ ম্যানেজমেন্ট থেকে প্রেশার ক্রিয়েট করে ডেস্ক অফিসিয়ালদের বাধ্য করা হতো। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ব্যাংক, সেই ব্যাংকটাকে এই আপনার যারা লুটেরা তাদের হাত থেকে রক্ষার জন্য আপনার ভালো মানুষ দিয়ে সেটা পুনর্গঠন করার জন্য বাধ্য হয়ে আমি তখন স্বাক্ষর করলাম। তার আধা ঘন্টা পরে আমি বসে আছে, এস আলম নিজে আসছে, কয় ভাইজান আপনি ব্যাংকটা খুব ভালো চালাইছেন। সাইফুল আলম বলে আমাকে, এস আলম, যে এই দেশের বড় লুটেরা। তথ্য বলছে ব্যাংক ব্যবসার আড়ালে অনেকটা বৈধ পথে সিঙ্গাপুরে $1 বিলিয়ন বেশি সরানো হয়। সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডেও অর্থ সরানো হয় বেনামে। 3টি ফাইন্যান্স আমার এখানে নিহিত ছিল এবং আমরা যেখানে 95 সালে আমি এটা শুরু করি, সেখানে বাংলাদেশ ব্যাংক এসে এটাকে 97, 96, 97-তে রিকগনাইজ করে মাইক্রো ফাইন্যান্স, এবং ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের এখন জনক। ব্র্যাকের আমি অন্তত 300-400 লোক আমি নিয়ে এনেছি বিকজ টু কন্টিনিউ মাই মাইক্রো ফাইন্যান্স। মাইক্রো ফাইন্যান্স থেকে আমি মাইক্রো ক্রেডিটে যেতাম। ধরেন মাইক্রো ফাইন্যান্সে আমি 25 লাখ পর্যন্ত আমি অ্যালাউ করতাম। তারপর দিয়ে মাইক্রো ক্রেডিটে আমি 50 লাখ টাকা পর্যন্ত যেতাম। আর ম্যাক্রো ফাইন্যান্সে আমি সেটা 2 কোটি 3 কোটি পর্যন্ত আমরা যেতাম। আপনার কি মনে হয় যে এই ব্যাংকটাকে ইউ-টার্ন করানো কি সম্ভব? অবশ্যই সম্ভব, আল্লাহর রহমতে। এসব ব্যাংকে শুধু আমানতকারীরাই নয়, সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের চলতি হিসাবও রয়েছে। ফলে ব্যাংকগুলো সুষ্ঠু ধারায় ফেরানো না গেলে প্রভাব পড়বে এসব বড় খাতেও। প্রথমে দরকার একটা শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক। যদি ব্যাংকিং কমিশন গঠন করতেই হয় কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ব্যর্থতায়, কিংবা এই যে অনেক অনেক মন্দ ঋণ, ডিপোজিটারদের স্বার্থ রক্ষা হচ্ছে না, নতুন কোনো প্রোডাক্ট নাই, তারপরে ফরেন এক্সচেঞ্জ নাই, এগুলাতে একটা ফরেন্সিক রিভিউ করে ডিপ ডাইভ ডায়াগনস্টিক করে কিংবা ডিপ ডাইভ অ্যানালাইসিস করে ডিউ ডিলিজেন্স করে এই কমিটি দক্ষ লোকরা যারা অনেক দিন ব্যাংকিং করেছেন দেশে বিদেশে, তারা ডেস্টিনেশন সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, তারা রিকমেন্ড করে যাবে। দীর্ঘ সময় ধরে ব্যাংক খাতে যে অনিয়ম এবং অস্থিরতা সৃষ্টি হয়ে আসছিল তার প্রকাশ পায় অনেকটা গত কয়েকদিন বিভিন্ন ব্যাংকের সামনে কর্মকর্তা এবং কর্মচারীদের পর্ষদ ভেঙে দেওয়া নিয়ে আন্দোলন দেখলেই। ব্যাংক বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেক্ষেত্রে এটি আর্থিক খাতের জন্য একটি অশনি সংকেত হবে। সেক্ষেত্রে নতুন পর্ষদে যারা যোগ দিবেন, বিশেষ করে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে, তারা যেন বিশেষ করে ঋণ দানের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ না করেন, একইভাবে স্বতন্ত্রভাবে যেন তারা কাজ করতে পারেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, এবং প্রাধান্য দিবেন আমানতকারীদেরকে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের সামনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সরাসরি আমরা যুক্ত হচ্ছি সেখানে। আছে ওনারা যেমন বাজেটে বলেছেন 1,37,500 কোটি টাকার মতো, সেটা থেকে ওখানে কমিয়ে আনতে হবে, অনেক কমাতে হবে। এটা কমাতে পারলে প্রাইভেট সেক্টরের ক্রেডিটটা একটু বাড়বে, সেটা একটা বিষয় যেটা তাদের অন্যতম কনসার্ন থাকবে। তো সেটা ঠিক আছে। তারা ব্যাংকিং খাত নিয়ে খুব তাদের শঙ্কা প্রকাশ করেছেন। এখানে কিছু হচ্ছেন যে ইসলামিক ব্যাংকগুলোর কী হবে, সেটা নিয়ে সরকারের কী অবস্থা। আমি বললাম যে এটা এখানে সিদ্ধান্ত খুবই হবে, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি যাতে কোনো আমি বলবো যে সিদ্ধান্তটা যেন সঠিক হয়, সেই জন্য কোনো তাড়াহুড়া করে জাস্ট পপুলিস্ট হওয়ার জন্য কিছু করা, সেটা আমরা করছি না এই মুহূর্তে। আর দ্বিতীয় নম্বরে একটা যেটা বলেছি, অ্যাসিওরেন্স দিয়েছি তাদেরকে যে আমরা কিন্তু যেটাই করি না কেন, আমরা যারা দোষী তাদেরকেই টার্গেট করব, কিন্তু বিজনেস প্রতিষ্ঠান বা সেগুলোকে টার্গেট করা হবে না। এই জন্য যে সেখানে অনেক শ্রমিক নিয়োজিত আছে এবং সেখানে আমাদের অর্থনীতি সেটার সাথে জড়িত। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকে সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে, কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটা ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না। তো আমরা এই নীতিতেই আছি এখন পর্যন্ত, দেখা যাক এইভাবেই চলা যায় কিনা। তো
আর কিছু ছিল ওনাদের? ও হ্যাঁ, ওনারা যেটা একটা জিনিস করেছেন যে এনপিএল এর যে এটা সমস্যাটা, যেটা আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যেতে, এবং এটা 180 দিন থেকে 190 দিনে নামিয়ে আনার একটা প্রচেষ্টা চলছে। সেটা নিয়ে ওনারা একটু সংজ্ঞা প্রকাশ করেছেন যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্লাস আগের কোভিডের ইম্প্যাক্ট ইত্যাদি সব মিলিয়ে বিজনেস এখনও ওই পর্যায়ে নাই যে এটা 190 দিনের মধ্যে এটা করলে পরে নন পারফর্মিং লোন অনেক বেড়ে যাবে এবং অনেক বিজনেস হাউস ক্ষতিগ্রস্ত হবে পার্মানেন্টলি, তাদের ক্রেডিট অ্যাক্সেসটা কমে যেতে পারে, ইম্পেয়ার্ড হয়ে যেতে পারে। সেই কারণে তারা এই সংখ্যাটা প্রকাশ করেছেন। আমরা বলেছি যে আমরা এটা দেখব সিচুয়েশনটা, এবং আমরা এটা IMF-এর সাথেও আলোচনা করব। এটা একটা কন্ডিশন ইন দ্য প্রোগ্রাম, কাজে এটাকে হঠাৎ করে আমরা কিছু কমিট করাটা ঠিক হবে না। আলোচনা সাপেক্ষে আস্তে আস্তে আমরা এটা এই ব্যাপারে একটা চূড়ান্ত। গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এর আগে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন গভর্নর। এ সময় যারা অর্থ নিয়ে ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ব্যবসায়ীরা সহায়তা করবে বলে জানিয়েছেন বণিক সমিতির নেতারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, নিত্যপণ্য আমদানি সহজ করা, ব্যাংক সংস্কার ও ঋণের কিস্তি পরিশোধে 6 মাস সময় দেওয়ার প্রস্তাব করেন ব্যবসায়ীরা। সেলিয়া আহমেদের আরেকটি প্রতিবেদন। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 11.66%। খাদ্য মূল্যস্ফীতি ছিল 14%, যা 13 বছরের সব রেকর্ড ছাড়িয়ে যায়। অর্থনীতির গতি ফেরাতে নবনিযুক্ত গভর্নর আর উপদেষ্টা পর্ষদের জন্য এর পাহাড় ডিঙানো যেন বড় চ্যালেঞ্জ, যার উপর নির্ভর করছে ঘরে বাইরে পুরো অর্থনীতির স্থিতিশীলতা। অথচ বিগত মুদ্রানীতিগুলোতে মূল্যস্ফীতি প্রাধান্য দিয়ে সুদের হার বাড়ানো কোনো প্রভাব ফেলেনি, যার কারণ হিসেবে ব্যাংক লুট, অর্থ পাচার, খেলাপি ঋণ ও টাকা ছাপানোকে দায়ী করেন ব্যবসায়ীরা। বিশ্বমন্দার বাজারে এখন বিনিয়োগ খাত স্থবির হয়ে পড়েছে। তা নিয়ে আলোচনা ও সৌজন্য সাক্ষাতে অংশ নিতে সকাল 11টা থেকে আসতে শুরু করেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় সুদের হার কমানোর দাবি জানালে মূল্যস্ফীতি কমে আসলে সুদের হার বিবেচনায় নেবে কেন্দ্রীয় ব্যাংক, এমন আশ্বাস পান ব্যবসায়ীরা। বিশেষ করে ফুয়েল, গ্যাস এবং এনার্জি এবং এসেনশিয়াল কমোডিটি, এই তিনটা জিনিস যেন সাপ্লাই চেইন ঠিক থাকে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যবসা করতে পারবে। এই মুহূর্তে 3 মাস পরিশোধ না করলে ঋণ গ্রহণকারীদের খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সেটি 6 মাস বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় আলোচনায়। ঋণের কিস্তি স্থগিত 6 মাসের জন্য, এবং এর আগে যে আইনটা করা হয়েছে 3 মাস ঋণ ফেল করলেই, কিস্তি পরিশোধ ফেল করলে এরপর ক্লাসিফাইড হবে, সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া। ব্যবসার নামে যারা সম্পদ লুট করেছে তাদের দুর্বৃত্ত আখ্যা দিয়ে শাস্তির দাবি জানিয়েছেন সাবেক FBCCI সভাপতি। সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। এছাড়া 43 খাতে স্থগিত প্রণোদনা পুনরায় সচলের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আসিফ ইকবাল, এখন, ঢাকা। 2014 সালে একতরফা ভোট, 2018 সালে রাতের ভোট এবং 2024 সালে ডামি নির্বাচন। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনকে এভাবেই বর্ণনা করলেন নির্বাচন বিশ্লেষকরা। বললেন, বাংলাদেশের গণতন্ত্রের অন্ধকার অধ্যায় এগুলো। আর এই কাজে অন্যায়ভাবে ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হয়ে কাজ করা নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনার তাগিদ তাদের। একই সাথে নির্বাচন আয়োজনে ভূমিকা রাখা মাঠ প্রশাসনের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওদের আইনের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। জানাবেন বেলায়েত হোসাইন। যাদের রক্ত ঘামানো করের টাকায় কেনা হয় পুলিশের বন্দুকের বুলেট, সেই বুলেটই ক্ষতবিক্ষত করেছে কর দেয়া প্রজাতন্ত্রের মালিক নামের ছাত্র জনতাকে। বিগত কয়েক বছরের সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুটপাট, নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস, সেবা সেন্টারের হয়রানি, সব মিলিয়ে যেন অনিয়মের এক মহা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল লাল সবুজের বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন, যখন গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো জবাবদিহিতা থাকে না, ভোটের জন্য জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, তখনই রাষ্ট্রতন্ত্র পরিণত হয় স্বৈরতন্ত্রে। যেখানে আপনি দেখবেন যে ভোটারদের ভূমিকা গৌণ, ভোটারদের কোনো মুখ্য ভূমিকা নেই,
বরং আমার প্রশাসকের উপরে নির্ভর করতে হবে। ঠিক ওই জায়গাটি থেকেই কিন্তু আমাদের স্বৈর শাসনের বা ফেসিজমের উৎপত্তিটি ঘটে। একটু পেছনে ফেরা যাক, কেমন ছিল বিগত 3টি সংসদ নির্বাচন। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার 3 বছরের মাথায় বিচার বিভাগের এক রায়ে তুলে দেওয়া হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পরের বছর অর্থাৎ 2012 সালের 9 ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় নির্বাচন কমিশন। সেই কমিশন 2014 সালের 5 জানুয়ারি আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনের আয়োজন করেছিল তাতে বিএনপি জামাত জোট অংশই নেয়নি। প্রায় ভোটারবিহীন এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের 1.5 শতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। ইতিহাসে ওই নির্বাচন একতরফা নির্বাচন হিসেবে তকমা পেয়েছিল তখন। কাজী রকিব কমিশনের অধীনে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারারও সংস্কৃতি শুরু হয়। 154টা আসনের মানুষ তাদের ভোটাধিকারই প্রয়োগ করতে পারেনি, ভোট দেওয়ার সুযোগই তাদের হয়নি, অথচ একটা সংসদ পুরো 5 বছর মেয়াদ তারা পূর্ণ করেছে। 2017 সালের 15 ফেব্রুয়ারি সাবেক আমলা KM নুরুল হুদার নেতৃত্বে গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। বিতর্ক যেন পিছু ছাড়েনি এই কমিশনেরও। তবে এই কমিশনের ভেতরে থেকেও সিইসি সহ অন্য নির্বাচন কমিশনারদের কর্মকাণ্ডের প্রতিবাদে সরব অবস্থানে ছিলেন প্রয়াত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বারবার নোট অফ ডিসেন্ট দিয়ে সেই সময়কার বিতর্কিত সকল সিদ্ধান্তের বিরুদ্ধে খতিয়ান রেখে গেছেন তিনি। নানা বিতর্ক ছাপিয়ে নুরুল হুদা কমিশনের গায়ে লাগে রাতের ভোটের কলঙ্কের দাগ। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে দিনের ভোট রাতে করার অভিযোগ ওঠে ওই কমিশনের বিরুদ্ধে। 2018 সালের নির্বাচন, সেটাকে বলা হয়েছে যে রাতেই ভোট হয়ে গেছে। তৎকালীন যে নুরুল হুদা কমিশন ছিল পুনর্নির্বাচন দিতে পারতেন, কিন্তু ওনারা কোনো দিকে কোনো রাস্তায় হাঁটেনি। ওনারা ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে গেজেট করেছে, আবার সংসদ বসছে। 18 সালের নির্বাচন আমি আগে বলেছি, এটা একটা প্রতীকী অংশগ্রহণমূলক নির্বাচন। সারা দুনিয়াতে যারা আপনার এইভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তারা কিন্তু নির্বাচনকে টুল হিসেবে ব্যবহার করে, অস্ত্র হিসেবে ব্যবহার করে। বাংলাদেশে এই কাজটাই হয়েছে। এরপর শুরু হয় আওয়াল কমিশন যুগ। প্রথমবারের মতো আইন করে নিয়োগ দেওয়া হয় এই কমিশনকে। যদিও বাছাই করে আওয়ামী লীগের আস্থাভাজনদের দিয়েই কমিশন গঠিত হয় বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আয়োজন করেছিল আওয়াল কমিশন, ইতিহাসে সেটা ডামি নির্বাচন বলে স্থান পেয়েছে। সেই নির্বাচনকে ঘিরে জন্ম হয় নানা বিতর্কের। স্বাক্ষর ছাড়া ফলাফল শীট তৈরি এবং ভোটের অস্বাভাবিক হার দেখানোর অভিযোগ ওঠে আওয়াল কমিশনের বিরুদ্ধে। নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে কম ভোটারের উপস্থিতি থাকার পরেও ফলাফলে 41% বেশি ভোট পড়ার তথ্য অবাক করেছে সবাইকে। প্রথম 7 ঘন্টায় 27% ভোট পড়ার কথা জানিয়ে শেষ ঘন্টায় হুট করে আরও 14% মতো ভোট বাড়িয়ে হার প্রকাশ করেছিল আওয়াল কমিশন। মানে নির্বাচনের সংজ্ঞায় ঠিক এটা আসে না। যেমন আসে না রাতের ভোট নির্বাচনের সংজ্ঞায়, যেমন আসে না 154টা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। 2024 সালের নির্বাচন, এটা তো একেবারে নিজেদের মধ্যে নির্বাচন, সাজাই গোছায় ডামি নির্বাচন। প্রথমে ওনারা একরকম পার্সেন্টেজ বললেন, ঘণ্টাখানিক পরে আবার আর এক রকম পার্সেন্টেজ বলে, বা একই সময়ের মধ্যে পার্সেন্টেজ চেঞ্জ করে ফেল। তারা বলছেন সব মিলিয়ে এই 3টি নির্বাচন বাংলাদেশের মানুষকে ভোট বিমুখ করে ফেলেছে। বিতর্কিত এসব নির্বাচনের জন্য বিগত 3টি কমিশনকেই বিচারের আওতায় আনার দাবি তুলছেন তারা। আগেও দু একটা হয়েছে নির্বাচন এরকম, কিন্তু এই পরপর তিনটা নির্বাচন হতে বাংলাদেশের যে নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, যে বিশ্বাসযোগ্যতা, সেটা একদম নষ্ট হয়ে গেছে। তাদের দায়িত্বহীনতা এই দেশকে অনেক খারাপ দিকে নিয়ে গেছে। এদের দায়িত্বহীনতা, তাদের জবাবদিহিতার আওতায় অবশ্যই আনা দরকার। এই 3 গং মিলে নির্বাচন কমিশনের জানাজা করে একদম দাফন সম্পন্ন করে ফেলেছিল। সুতরাং এই দাফনকৃত নির্বাচন কমিশনটির জন্য যারা দায়ী, তাদের জন্য আমি মনে করি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং তারা জনগণের সাথে প্রতারণা করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য নির্দিষ্ট একটি দলকে সেখানে পৃষ্ঠপোষকতা করেছে।
অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের নির্বাচনী ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য থাকা ব্যক্তিরা যাতে আর নির্বাচন কমিশনার না হতে পারেন সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও 14 দলের অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 3টি হত্যা মামলা দিয়েছে। মামলাগুলো নথিভুক্ত করেছে তদন্ত সংস্থা। শুরু হয়েছে তদন্ত কাজও। মঙ্গলবার আইনজীবী গাজী এমএইচ তামিম এ তথ্য জানান। বলেন, আসামিদের জীবন বৃত্তান্ত প্রস্তুত করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করার পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন করবেন। জুলাই জুড়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আসামি আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে আসামি আছেন সাবেক মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে আছেন পলক আছেন, আরাফাত আছে, তারপরে আইন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন, তারপরে সাবেক মেয়র আছে, বেশ কয়েকজন এমপি আছে, পুলিশের আইজিপি আছেন, পুলিশের ডিবি প্রধান ছিলেন হারুন সাহেব, তিনি আছেন, র্যাবের মহাপরিচালক আছে সাবেক, তারপরে ডিএমপি কমিশনার আছে সাবেক, সহ আরও বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রী এমপিদের নাম এখানে আছে। এবং এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা আমরা দায়ের করেছি সেটা, এবং 14 দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মীকেও আমরা এখানে আসামি করেছি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা আবেদন হয়েছে। এ নিয়ে জানাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে শেখ পরিবারের কাদের বিরুদ্ধে বা কাদের নামে মামলা হয়েছে, মামলায় কি ধরনের অভিযোগ তোলা হয়েছে? এর সাথে একটু জানতে চাই যে ডাক্তার দীপু মনিকে আজকে কোর্টে হাজির করার কথা, সেটি কখন? শাফিন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, এরপরই এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেই সহিংসতার ঘটনায় সারা দেশে যেই আহত এবং নিহতের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একের পর এক হত্যা মামলা দায়ের করা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে। তবে এবারই কিন্তু প্রথম আমরা একটি মামলা দায়ের করা হয়েছে, যেটি যাত্রাবাড়িতে ফল ব্যবসায়ী ফরিদ শেখের হত্যাকাণ্ডে। সেখানে আসলে নাম রাখা হয়েছে শেখ পরিবারের সদস্যদের। সেখানে নামগুলোতে রয়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার বোন শেখ রেহেনার নামও কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি 14 দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের নামগুলো কিন্তু আমরা সেই মামলার যে এজাহার রয়েছে সেই মামলার এজাহারে দেখেছি। তবে বলা যায় এই যে গণহত্যার পর, অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে হত্যাকাণ্ড বা যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, সেই মামলার প্রতিদিনই কিন্তু একাধিক মামলা আবেদন পড়ছে এই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে, যার মধ্যে শিক্ষার্থী রয়েছে, জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন, মুদি দোকানদার রয়েছেন, বিশেষ করে কবি নজরুল সরকারি কলেজের একজন শিক্ষার্থীর নামও আমরা পেয়েছি। পাশাপাশি ঢাকার বাইরে আশুলিয়াতেও একজন কর্মচারী, তিনি নাপিতের দোকানে কাজ করেন, সেখানের কর্মচারীর একজন নিহতের ঘটনায় কিন্তু মামলা হয়েছে। সেই মামলা আমরা আসলে দেখছি। বলা যায় যে এবারে কিন্তু প্রথম শেখ হাসিনার পাশাপাশি তার শেখ পরিবারের সদস্যদের নাম রয়েছে। তবে আজকে বিকালের পর থেকে 3টার পরে কিন্তু যে দীপুমণি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, তাকে আসলে আদালতে নিয়ে আসা হবে। গতকাল রাতে তাকে আসলে গ্রেফতার দেখানো হয় এবং কিছুক্ষণ পরে আসলে জানতে পারবো যে আসলে ঠিক কখন নাগাদ তাদেরকে নিয়ে আসা হবে। তবে ধারণা করা হচ্ছে বিকেলের মধ্যে আসলে তাদেরকে এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এখন দুপুরে একটা বিরতি নেব, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাজধানীতে নানা দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অবস্থান কর্মসূচি ও মানববন্ধে তীব্র যানজট। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন কামরুজ্জামান হিমেল। হিমেল, আপনার কাছে জানতে চাই, ব্যস্তময় এই এলাকায় যানজটের চিত্রটা আসলে এখন কেমন দেখছেন?
শম্পা, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলাকার ঠিক সামনে। আপনি এই হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, এই মুহূর্তে কিন্তু এক অন্যরকম তীব্র যানজটের একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঠিক এই যানজট সৃষ্টি হওয়ার কারণটা আমরা জানতে পেরেছি যে রাজধানী জুড়ে বিক্ষিপ্ত আন্দোলনের কারণে, বিভিন্ন পেশাজীবী মানুষের আন্দোলনের কারণে কিন্তু এই যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই আন্দোলন কিন্তু চলছে রাজধানীর প্রায় 60টি এলাকায় কিন্তু এই আন্দোলন চলছে। নানা দাবিতে নানা পেশার মানুষ কিন্তু সড়কে কিন্তু এরকম অবরোধ এবং বিভিন্ন কর্মসূচি তারা করে আসছে। এর কারণেই কিন্তু এই রাজধানীতে কিন্তু এই বিভিন্ন যানবাহনের কিন্তু যানজট আমরা দেখতে পেয়েছি। এই যানজট হওয়ার কারণে কিন্তু বিভিন্ন পেশার মানুষরা যারা অফিসগামী লোক রয়েছে তাদের কিন্তু যাতায়াতের এক অন্যরকম ভোগান্তি রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, আমরা চালকদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে এক অস্বস্তির একটা বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই আন্দোলনকে ঘিরে কিন্তু রাজধানীর ঠিক 7টি এলাকা জুড়ে ঢাকা শহরের এই যানবাহনের একদম একটা অন্যরকম ভাঙুর সৃষ্টি কিন্তু হয়েছে। এই যানবাহন চলাচলের বিষয়টা কিন্তু আমরা দেখেছি। আমরা টিএসসিতে গিয়েছিলাম, টিএসসিতেও কিন্তু একই রকম অবস্থা। ওখানেও কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন করছে। প্রেস ক্লাব এবং সচিবালয়ের দিকেও কিন্তু আমরা গিয়েছিলাম, শাহবাগের দিকে গিয়েছিলাম, উপদেষ্টার বাসভবনের দিকেও ঠিক গিয়েছিলাম। এই সব জায়গায় কিন্তু একই রকম অবস্থা। সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন পেশার মানুষজন কিন্তু ঢাকায় জড়ো হয়ে তারা আন্দোলন করছে। তাদের বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি এবং মানববন্ধনের মাধ্যমে তারা আন্দোলন করছে। তাদের একটি চাওয়া বা এই অধিকাংশ আন্দোলনের একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেই আন্দোলনের একটি বিষয় সেটা হচ্ছে তাদের চাকরির স্থায়ীকরণের বিষয়টাই কিন্তু আমরা বেশি লক্ষ্য করেছি। তারা কিন্তু এই আন্দোলনে কিন্তু ঢাকা শহরে এসে তারা আন্দোলন করছে। আন্দোলনের করার কারণে কিন্তু রাজধানীতে একটা অন্যরকম যানবাহনের যে তীব্র যানবাহনের যে রাস্তা সংকুচিত হয়ে যে একটা অন্যরকম দুর্ভোগের মধ্যে পড়েছে, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর হাইকোর্ট মোড় থেকে। শম্পা, এই ছিল আমার কাছে সর্বশেষ। হিমেল, আমার নামটা মিম, আর আমরা হিমেলের মাধ্যমে জানছিলাম রাজধানীর হাইকোর্টের সামনে সেই এলাকাটিতে বিভিন্ন দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অবস্থান কর্মসূচিতে মানববন্ধনে কীরকম তীব্র যানজট তৈরি হয়েছে এবং যেই যানজটের শিকার বা ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দেখছেন এখন দুপুর। সচিবালয়ে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এই নিয়ে খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন শিক্ষার্থীদের পরীক্ষা পেছানো হলো এবং সেখানে তাদের 50 নম্বরের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এখন তারা কি ধরনের দাবি দেওয়া জানাচ্ছেন? কিছুক্ষণ আগেই সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং শিক্ষার্থীরা মূলত আর পরীক্ষা দিতে চান না, কারণ যে জুনের 30 তারিখ থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল তারপর কয়েক ধাপে বিভিন্ন কারণে পরীক্ষা পিছিয়েছে এবং এই যে তারা মানসিকভাবে বিপর্যস্ত, কারণ অনেকে তারা বলছেন তাদের সহপাঠীরা, তাদের বন্ধুরা অনেকেই নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই সবের কারণে তারা আর পরীক্ষায় অংশ নিতে চান না, মানসিকভাবে তারা বিপর্যস্ত। এবং এখানে যদিও আজকে বলা হয়েছে, কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠক ছিল, শিক্ষা উপদেষ্টা বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসি ও সমমানের পরীক্ষার যে বাকি বিষয়গুলোর অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। আজকে এই সিদ্ধান্ত হবার পরপরই বা এই সময়ই যখন সিদ্ধান্ত হয়েছে বা বৈঠক হয়েছে তখনই শিক্ষার্থীরা আবারও এই সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। মূলত সচিবালয়ে শিক্ষার্থীরা এসেই বলা হচ্ছে যে শিক্ষার্থীরা বলছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার যে অভ্যুত্থানের কারণে যে একটি এই যে সরকারের পতন হয়েছে, এই সময়ে শিক্ষার্থীরা শুরুতেই যে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়। পরে সিদ্ধান্ত হয় 1 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরে জানানো হয় যে 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। আসলে এই যে কয়েক ধাপে এই যে পরীক্ষা পিছিয়েছে,
এই যে এখন শিক্ষার্থীরা মূলত বলছেন যে তারা যে পরীক্ষাগুলো দিয়েছেন বিভিন্ন বোর্ডে, কেউ 6টি থেকে 7টি পর্যন্ত পরীক্ষা হয়েছে অলরেডি, সেই পরীক্ষার ভিত্তিতেই যেন তাদের মূল্যায়ন করা হয়। অর্থাৎ তারা পরীক্ষায় অংশ নিতে চান না, কিন্তু তাদের 1 মাসের মধ্যে যেন ফলাফলটা প্রকাশ করা হয়, অথবা যে বাকি পরীক্ষাগুলো এখনো হয়নি সেগুলো, যে বিষয়গুলো এসএসসি পরীক্ষায় তারা অংশ নিয়েছিলেন, প্রয়োজনে সেই পরীক্ষার ভিত্তিতেই যেন সেই পরীক্ষাগুলো তারা অংশ নিতে পারেন বা সেগুলোর মূল্যায়ন করা হয়। আসলে পরীক্ষায় তারা অংশ নিতে চান না, তারা বলছেন যে তাদেরকে যেন 1 মাসের মধ্যে মূল্যায়ন করা হয়। কারণ যেহেতু সেপ্টেম্বর থেকে তারা অক্টোবর পর্যন্ত, এই যে প্রায় জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রায় 4 মাস পর্যন্ত তারা এই শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য তারা পেরেশানির মধ্যে আছেন। এইটিতে আর তারা থাকতে চান না, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেবেন, কেউ আরও অন্যান্য চাকুরি কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, কিন্তু এই যে দীর্ঘসূত্রিতার মধ্যে তারা থাকতে চান না। এজন্যই তারা সেই শিক্ষার্থীরাও এখন সচিবালয়ে অবস্থান করছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ খবর। সাফিন। সহকর্মী হাসিব বিল্লাহ জানাচ্ছিলেন এইচএসসি পরীক্ষার্থীরা নতুন দাবিতে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সচিবালয়ে, সে সম্পর্কে বিস্তারিত এখন দুপুরে আরও একটা বিরতি নেব। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে ভারী বৃষ্টির কবলে দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা। সপ্তাহব্যাপী টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে নোয়াখালী ও ফেনী শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়েছে। নিম্নাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পানি ঢুকে পড়েছে সরকারি বিভিন্ন দপ্তরেও। পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধস। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। কয়েকদিনের টানা বর্ষণের কবলে নোয়াখালী। ভারী বৃষ্টিতে শহরের বেশিরভাগ সড়ক ও এলাকায় থই থই করছে পানি। ডুবে আছে পৌর এলাকার পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক, রেড ক্রিসেন্ট সোসাইটি ভবন, জেলা মৎস্য অফিস, প্রেস ক্লাব ভবন সহ বিভিন্ন সরকারি দপ্তরে ঢুকে পড়েছে পানি। শহরের বেশিরভাগ বাসা বাড়িতেও ঢুকে পড়েছে পানি। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আঙ্গ বাড়িঘর সব ডুবে গেছে, বাতানি রাইন তো আঙ্গ কষ্ট হয়ে যাবে, বুঝলি, আমরা চলাটা বড় মুশকিল। দোকানপাট বন্ধ, রিক্সা চলতেছে না, সব এই সমস্যাগুলো নিয়ে তো এখন এই মাথায় নিয়ে অফিসে যাচ্ছে। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং খাল দখল হওয়ায় মাঝারি বর্ষণেই দেখা দেয় জলাবদ্ধতা। খুব কষ্ট হয়েছে, একটা রিক্সা পাই নাই, রিক্সা করে আসবো যে, আর ঘর থেকে বের হলেই পানি। খালের ভিতরে যে লাইনগুলো ছিল এগুলো অবৈধভাবে দখল করার কারণে এখন আর পানিগুলো সেচের কোনো ব্যবস্থা নাই। চলাফেরা বিভিন্ন রকমের সমস্যা, কাঁচরা পানি, ছেলে মেয়েদের এখন ডায়রিয়া হইতেছে, বমি হচ্ছে। নোয়াখালীতে জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরানো সমস্যা উল্লেখ করে জেলার কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে একাধিক বৈঠক করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলো পানি চলাচলে বাধা তৈরি করায় সেগুলো উচ্ছেদে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ছোট যতগুলো নালা আছে সবগুলি ইতিমধ্যে খুলে দিয়েছে। ছোট ছোট বিভিন্ন আমাদের মৎস্য দপ্তর বিভিন্ন ছোট ছোট জাল যেখানে ছিল সেই জালগুলো আমরা অপারেশন করার চেষ্টা করেছি, কালকে জালগুলো তুলে ফেলেছে। আমরা আসার চেষ্টা করতেছি। নোয়াখালীর আশেপাশে এলাকায় প্রায় 400 কিলোমিটার খাল খনন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যদি বৃষ্টিপাত না হয় অতি দ্রুতই এই জলাবদ্ধতা সমস্যার উন্নতি হবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালী শহর ছাড়াও কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ সহ 9টি উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এসব এলাকার অধিকাংশ সড়ক ও বাড়িঘরে। আর এই জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন জেলার কয়েক লাখ বাসিন্দা। বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। লঘুচাপের প্রভাবে ফেনীতে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় 186.1 মিলিমিটার বৃষ্টিতে শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে। জীবিকার তাগিদে ঘর থেকে সড়কে নেমেই পড়তে হয় ভোগান্তিতে। শহরের সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে রামপুর, বারাহিপুর, একাডেমি এলাকা ও পাঠানবাড়ি এলাকায়। স্থানীয়রা বলছেন, শুধু এই সময় নয়, সামান্য বৃষ্টিতেই তাদের এলাকায় পানি জমে যায়। বৃষ্টি আর ড্রেনের পানি মিশে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। স্থানীয়রা বলছেন, শহরের চারপাশের খাল দখল হওয়ায় বেড়েছে ভোগান্তি। পৌরসভার পক্ষ থেকে সেগুলো পুনরুদ্ধারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দীর্ঘদিনেও সংস্কার হয়নি ড্রেনগুলো, যার কারণে ভোগান্তি যেন নিত্যসঙ্গী তাদের।
এদিকে টানা বৃষ্টির কারণে পার্বত্য জেলা রাঙ্গামাটির বেতারকেন্দ্র আর শ্রীনগর মানিকছড়ি শালবাগান সহ বেশ কয়েকটি এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাহত হচ্ছে যান চলাচল। সাদাত শাহেদ, এখন। টানা বর্ষণের সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঘোষণা করা হয়েছে নোয়াখালীর সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে জানাতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। নাসিম, বলছিলাম জলাবদ্ধতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করা হয়েছে। অনেকটা দিন শিক্ষা প্রতিষ্ঠান এমনিতেও বন্ধ ছিল, তারপর খোলা হয়েছে, আবার বন্ধ করা হচ্ছে। এতে করে আসলে শিক্ষার্থীদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে, তাদের সিলেবাসে কি ধরনের প্রভাব পড়তে পারে, শিক্ষক, অভিভাবক তারা কি বলছেন, একটু বলবেন বিস্তারিত আমাদেরকে। গত এক সপ্তাহের টানা বর্ষণে কিন্তু নোয়াখালী জেলার 9টি উপজেলা সব এলাকাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া নোয়াখালীর প্রধান যে সড়ক রয়েছে, প্রধান শহর মাইজদির প্রধান সড়ক, সেখানেও কিন্তু পানি উঠেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তো অভিভাবক এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কিন্তু আজ দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন আসলে টানা বর্ষণের কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু পানি কিন্তু শুধুমাত্র সড়কে ওঠেনি, এইসব পানি কিন্তু বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে সরকারি অফিস, আদালত, ইভেন শিক্ষা প্রতিষ্ঠানেও পানিতে ডুবে গেছে, যার কারণে কিন্তু শ্রেণীকক্ষে যে শ্রেণী কার্যক্রম সেটি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু তারা আজ এই সিদ্ধান্ত নিতে অনেকটা বাধ্য হয়েছে। তারা জেলা প্রশাসক জানিয়েছেন যখনই আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পানি নেমে যাবে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হবে, তখনই কিন্তু আসলে শ্রেণী কার্যক্রম আবারও চালুর বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তো আসলে গত 1 মাস যাবতেই কিন্তু বিভিন্ন কারণে দেশের সমসাময়িক ইস্যুতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারপর পরে কিন্তু আজ আবার এই বন্ধর ঘোষণা যেটি বলেছেন, অভিভাবকরা এটিকে কিন্তু নেতিবাচক দেখছেন না। কারণ হচ্ছে শিক্ষার্থীরা, বিশেষ করে প্রাইমারি স্কুলে যে সকল শিক্ষার্থী রয়েছেন, তারা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু স্কুলে যেতে হয়, যার কারণে কিন্তু তাদের অনেক বেগ পেতে হয় স্কুলে যেতে, কারণ তারা অনেকেই সাঁতারও জানেন না, যার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে, শিক্ষার্থীদের প্রাণহানি ঘটারও আশঙ্কা রয়েছে এবং সেটি চিন্তা করে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসক। তো জেলা প্রশাসক জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারেও তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং সেটি গণমাধ্যমকে জানাবেন। তো ছিল নোয়াখালী থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ, জানাচ্ছিলেন সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে শিক্ষার্থীদের উপর অভিভাবকদের কি ধরনের প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে বিস্তারিত এখন দুপুরে নেব আরও একটা বিরতি। কিছুক্ষণের মধ্যেই ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। এবারে দেশের বাইরের খবর। কলকাতার আরজিকর হাসপাতাল কাণ্ডে বৃহস্পতিবারের মধ্যে মামলার তদন্তের অগ্রগতির সবশেষ জানতে চেয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলেছেন, ঘটনার শুরু থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার মামলার শুনানি শুরু হয় দেশটির সর্বোচ্চ আদালতে। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতে 10 সদস্যের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই টাস্ক ফোর্স কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, সংস্কার আনতে আরেকটি ধর্ষণের ঘটনার জন্য অপেক্ষা করবে না দেশের সর্বোচ্চ আদালত। এদিকে এই ঘটনায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। দোষীদের বিচারের দাবিতে এখনও বিক্ষোভে উত্তাল গোটা ভারত। আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনজীবী, স্বাস্থ্যকর্মী, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখতে youtube.com/c/ekhon tv।